হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম রবি 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে। আমাদের এই লাইভ ক্লাসগুলো খুবই কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। তো আমরা আমাদের আজকের ক্লাসে শিখবো ইতিহাস। কোন ক্লাসের ইতিহাস? এসএসসি। যদিও এটা এসএসসির ইতিহাস, যারা কিনা বিসিএস দিতে চাও কিংবা যাদের সাধারণ জ্ঞানে অনেক আগ্রহ আছে তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারো। তো আমরা এর আগে যে ইতিহাসের ক্লাসগুলো ছিল সেগুলোতে আমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায় কভার করেছি, তারও আগে করেছি প্রথম এবং তৃতীয় অধ্যায়। তো এখানে দেখাই যাচ্ছে যে অধ্যায়টা কভার করা হয়নি সেটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই চতুর্থ অধ্যায়টাতে কি আছে বলতো? এটাতে আছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। তো এই রাজনৈতিক ইতিহাসটা আমরা সবাই মিলে জানবো। তার আগে তোমরা নিশ্চয়ই এতক্ষণে ক্লাসে জয়েন করে ফেলেছো। করে থাকলে তুমি কোথা থেকে জয়েন করেছো সেটা একটু আমাকে জানাও, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের এই অনলাইন ক্লাসটাতে সারা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে স্টুডেন্টরা আমার সাথে এই ক্লাসে আছে। তাহলে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও, আমি চলে যাই সামনে তোমাদেরকে বোঝাই রাজনৈতিক ইতিহাস মানে কি আর আমরা এটা কেন পড়বো। তো এখনকার সময়ে যখন আমরা রাজনীতি কথাটা বলি, আমরা দেখি যে আমাদের দেশে যারা কিনা দেশ পরিচালনা করছেন, সেসব ক্ষমতা নিয়ে কাজ করেন বা দেশের যে পুরোপুরি রাষ্ট্র পরিচালনার ব্যাপারগুলো নিয়ে কাজ করেন, সেটাকেই আমরা সেই ব্যাপারটাকে বলে থাকি রাজনীতি। কিন্তু তোমরা যদি রাজনীতি এই শব্দটার দিকে একটু খেয়াল করো, তাহলে তোমরা দেখবে এটাকে সমাসের ব্যাসবাক্য করলে হয় রাজার নীতি। তার মানে হচ্ছে রাজাদের যে নীতি বা একটা দেশ পরিচালনা করার জন্য বা রাজ্য পরিচালনা করার জন্য একজন রাজা যেসব নিয়ম কানুন পরিচালনা করতেন সেটাকেই আমরা বলতাম রাজনীতি। এবং এই শব্দটা কোথা থেকে এসেছে জানো? সেই যে প্রাচীন কালে বাংলায় এবং অন্যান্য জায়গাতে রাজারা যে শাসন করতেন সেখান থেকে। তো আজকের এই ক্লাসে আমরা এসব রাজাদের সম্পর্কে জানবো এবং এসব রাজাদের ইতিহাসটাও জানবো। কি জানবো বলতো? রাজনৈতিক ইতিহাস। তো এই ক্লাসটাতে আমরা আলোচনা করব আমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। তো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খুব গুছিয়ে মৌর্য শাসনামলের আগে জানা যায় না, টুকটাক জানা যায়, সেটা আমরা জানবো। তো জানা যায় কি কি বলতো? মৌর্য, গুপ্ত, তারপরে জানা যায় কিছু স্বাধীন রাজবংশের কথা, তারপর পাল বংশ আছে, সেন বংশ আছে, এবং সবশেষে আমরা আলোচনা করব এই ক্লাসে প্রাচীন বাংলার যে শাসন ব্যবস্থাগুলো এই সব রাজ্যে বা এইসব সময়ে ছিল সেগুলো নিয়ে। তাহলে চলো আর একদম দেরি না করে আমরা আমাদের ক্লাসের মূল অংশে চলে যাই। তাহলে যেটা আমরা মূলত 327 খ্রিস্টপূর্বাব্দ থেকে আজকের পড়াশোনাটা শুরু করব। 327 খ্রিস্টপূর্বাব্দের আগে কোনো তথ্য প্রাচীন বাংলার যে রাজনৈতিক ইতিহাস আছে সেটা নিয়ে পাওয়া যায় না। যা কিছু আমরা জানি সব জানি এই সময় থেকে। তো 327 যে খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি সেটা আমরা কেন জানি তা বলতে পারবে? সেই সময়ে গ্রিক বীর আলেকজান্ডার বা বাংলায় লিখলে আলেকজান্ডার, তিনি ভারতবর্ষ জয় করতে ভারতে এসেছিলেন। তো তিনি যে ভারতে এসেছিলেন, বাংলাদেশে বা ভারতবর্ষে তখনও না ইতিহাস লেখার প্রচলনটা হয়নি, কিন্তু গ্রিক যে সভ্যতা বা গ্রিস যে দেশ সেখানে কিন্তু ইতিহাস লেখার প্রচলনটা ছিল। তো গ্রিক ঐতিহাসিকরা এই যে গ্রিক বীর আলেকজান্ডারের যে ভারত অভিযান এটা নিয়ে যে ইতিহাসটা লিখেছেন, আমরা সেখান থেকে তথ্য জানতে পারি। এবং আমরা জেনেছি যে গ্রিক বীর আলেকজান্ডার যখন 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে এসেছিলেন, তখন বাংলা অঞ্চলে ভাগীরথী নদীর তীরে যেটা হচ্ছে গঙ্গা নদীর দুইটা অববাহিকা আছে, ভাগীরথী নদীরই দুইটা অববাহিকা আছে, একটা হচ্ছে গঙ্গা এবং পদ্মা। এই দুটোর মাঝামাঝি যে অঞ্চল, সেখানে খুবই শক্তিশালী একটা বাঙালি জাতি ছিল এবং এই বাঙালি জাতির নাম ছিল গঙ্গারিডই। কি নাম ছিল বলতো? গঙ্গারিডই। এবং তখনই আরো একজন ছিলেন, তার আরো একটা রাজ্য ছিল খুবই শক্তিশালী, সেটার নাম ছিল প্রাসি-অয়। তো এই যে গঙ্গারিডই এবং প্রাসি-অয়, এদের কথাই আমরা জানতে পারি সবচেয়ে প্রাচীন বাঙালি শক্তিশালী জাতি হিসেবে, বা সেই বাংলা অঞ্চলটাতে বাস করছিল এরকম জাতি হিসেবে। তো কি কি জানলাম? গঙ্গারিডই এবং প্রাসি-অয়। ধারণা করা হয় যে গ্রিক বীর আলেকজান্ডার যখন বাংলায় আক্রমণ করেন বা ভারতবর্ষে আক্রমণ করেন, তখন এই গঙ্গারিডই এবং প্রাসি-অয় একই রাজার নেতৃত্বে একত্রে
এই যে গ্রিক বীর আলেকজান্ডারকে প্রতিহত করার কাজটা করেছিল। তাহলে আমরা কি জানলাম এই সম্পর্কে, এবং সেই সময়কালীন সময় বা তার কিছু পরবর্তী সময়ে বাংলায় আরেকজন খুবই শক্তিশালী রাজার নাম জানা যায়, যে রাজার নাম ছিল রাজা মগধাদি। তো তিনিও একজন প্রাচীন রাজা এবং খুবই শক্তিশালী রাজা, এবং তার এই নাম এবং তার যে যতটুকু ইতিহাস জানা যায় সেখান থেকে ধারণা করা হয় যে এই যে রাজা, তার কারণে বাংলার যে রাজনৈতিক ক্ষমতাটা ছিল সেটাও কিন্তু খুবই স্ট্রং ছিল। তাহলে বন্ধুরা আমরা পড়লাম একদম প্রাচীন মৌর্য শাসনেরও আগের গল্প। এখন আমরা পড়বো মৌর্য শাসনের গল্প। কি পড়বো বলতো? মৌর্য শাসনের ইতিহাস। তো মৌর্য বংশ কিভাবে স্থাপিত হলো এবং সবকিছুর আগে আমি একটু দেখি তোমরা কোথা থেকে আমার সাথে ক্লাসে আছো। আচ্ছা, রাহাত রিজভি অথই বলেছে সে চট্টগ্রাম থেকে আছে, হ্যালো রিজভি। তারপর আমাদেরকে বলেছে জসিমউদ্দিন গাজীপুর থেকে আছেন। আতিক আবরার সৌরভ অস্পষ্ট ভিডিও, আচ্ছা এখন মনে হয় ফোকাসটা ঠিক হয়েছে, হলে একটু আমাকে জানিয়ে দিন। তারপর জুনাইদ আফান বলেছে থ্যাংক ইউ জুনাইদ। আতিক সৌরভ বলছে ভিডিওটা ঠিক হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর তানজির হাসান বলেছে চুয়াডাঙ্গা থেকে আছে, ইমরান বলেছে পটুয়াখালী। তারপর জিম, আই গেস তোমার নাম জিম, ইনজামামুল হক জিম বলেছো তুমি বরিশাল থেকে আছো। মালিহা উলফাত, হ্যালো আপু। আচ্ছা, তারপর মাহফিজুল ইসলাম আছে ভোলা থেকে, আরিফ হোসেন আছে পর্তুগাল থেকে। তোমরা আমাকে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে আছো। আমি ঢাকা থেকে তোমাদের সাথে আছি, এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ক্লাসে এখন যে 460 জন আছে তারা পুরো বাংলাদেশ থেকে এই ক্লাসটাতে কিন্তু একত্রে জয়েন করেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ক্লাসটা যাতে খুবই ভালো করে তোমরা এনজয় করতে পারো সেটার ব্যবস্থায় কিন্তু আমি চেষ্টা করব। আচ্ছা, চলো তাহলে আমরা সামনে এগিয়ে যাই। এখন যেহেতু আমরা সবাই পড়েছি যে মৌর্য বংশের আগে আমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসটা কেমন ছিল, এখন আমরা মৌর্য বংশের স্থাপনা সম্পর্কে জানবো, বা সেটার যে গঠনটা হয়েছিল সেটা সম্পর্কে জানবো। তো 321 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য বংশটা স্থাপন করেন, বা মৌর্য যে রাজত্বটা ছিল সেটা তিনি স্থাপন করেন। তো তিনি এটা স্থাপন করেছিলেন ভারতে, বাংলায়, স্পেসিফিক্যালি উত্তর বাংলায় এই মৌর্য বংশের শাসনটা স্থাপিত হয় রাজা, এই মৌর্য বংশেরই রাজা সমুদ্রগুপ্ত মৌর্যের সময়। কার সময় বলতো? সমুদ্রগুপ্তের সময়। এবং তাদের যে বাংলার রাজধানী সেটা ছিল পুন্ড্রনগরে। এবং এখানে একটা প্রশ্নের উত্তর তোমরা আমাকে দিবে, সেটা হচ্ছে পুন্ড্রনগরটা বাংলাদেশের কোথায় অবস্থিত? একটু আগে একজন বলছিলে একটা ক্লাস, সে হচ্ছে বগুড়া থেকে আছে। এখন আমি আবার খুঁজে বের করি সে কে ছিল যে আমাদের সাথে বগুড়া থেকে ছিল। সে আমাকে তাড়াতাড়ি জানাও যে পুন্ড্রনগরটা বাংলাদেশের কোথায় অবস্থিত। তুমি যদি না জানাতে পারো তুমি বগুড়াবাসী হয়ে কিন্তু আমাদেরকে হতাশ করলে, সুতরাং তাড়াতাড়ি একদম জানাও। আচ্ছা, তাহলে এটা কি ছিল বলতো? পুন্ড্রনগর ছিল তাদের রাজধানী। তো তাদের যে শাসনামলটা সেটা খুব বেশি কাল স্থায়ী হয়নি, এবং তাদের পতনের পরে বাংলায়, অর্থাৎ মৌর্য শাসনের পতনের পরে বাংলায় কয়েকটা স্বাধীন শক্তি ছিল, এবং খুব বিচ্ছিন্নভাবে তার ছোট ছোট কিছু শাসন করছিল। এমন দুটো বংশের নাম ছিল শুঙ্গ ও কম্ব। কি নাম ছিল? শুঙ্গ ও কম্ব। তারা যখন ছোট ছোট শাসন করছিল সেই সময়টাতেই আরেকটা বড় শক্তি এসে আরেকটা বড় বংশ গঠন করে, সেটা আমরা একটু পরেই জানবো। তাহলে এটা জানার আগে আমরা কিন্তু অলরেডি জেনে ফেলেছি মৌর্য শাসন সম্পর্কে। যে দুটো ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনেছি, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশ স্থাপন করেন, এবং উত্তর বাংলায় সেটা স্থাপিত হয় সম্রাট অশোকের সময়। আমি খুবই দুঃখিত, আমি সমুদ্রগুপ্ত বলেছি, এটা হবে সম্রাট অশোকের সময়। আচ্ছা, আর সমুদ্রগুপ্তের কথা আমরা পরে জানবো। সম্রাট অশোকের সময় মৌর্য বংশের শাসন উত্তর বাংলায় আসে। আচ্ছা, সামনে এগিয়ে যাওয়ার আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা তোমাদের এমসিকিউতে আসার মতো। সেটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে প্রাচীন শক্তিশালী যে জাতিটি ছিল সেটির নাম কি ছিল? বাঙালি জাতি নাকি গঙ্গারিডয় জাতি? এ নাকি বি? খুবই সহজ প্রশ্ন, উত্তর দেওয়ার ব্যবস্থাও খুবই সহজ। এ লিখবে বা বি লিখবে, তাড়াতাড়ি করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো। আমি দেখছি যে কমেন্টে তোমরা এই প্রশ্নের উত্তরটা দিচ্ছ কিনা।
যে প্রাচীনকালে যে শক্তিশালী জাতির নাম ছিল সেটার নাম কি, এবং একটু আগে আমরা আলোচনা করেছি, তাই তোমাদের এটা কিন্তু খুবই সহজেই পারা উচিত। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি আমাকে জানাও। আচ্ছা, একজন বলেছে সিয়াম আল মুনেম পুন্ড্রনগর কি বরিশালে? আবার চিন্তা করে বলো তো পুন্ড্রনগর কোথায়? এটা উত্তরটা আমি একটু পর দিচ্ছি। আচ্ছা, মফিজুল ইসলাম হাসান বলেছে বগুড়া থেকে। আচ্ছা, এবং সিয়াম আল মুনিম তারপর বলেছে মহাস্থানগড় ছিল। এই তো, সাবাস। কোথায় ছিল বলতো? মহাস্থানগড়ে। বগুড়ার মহাস্থানগড় যেখানে আছে বর্তমানে, সেখানেই তাদের সেই উত্তর বাংলার রাজধানী পুন্ড্রনগর অবস্থিত ছিল। তাহলে বুঝতে পারছো আমাদের এই দেশে সেই 327 খ্রিস্টপূর্বাব্দ, প্রায় 2500 বছর আগের ইতিহাস যে আমরা জানতে পারি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে। তাহলে খুবই ফ্যাসিনেটিং না ব্যাপারটা? আমরা সামনে আরো এমন অনেক কিছু শিখবো। আচ্ছা, কেউ কেউ প্রশ্নের উত্তর দিচ্ছ। এই তো আছে, অনেকে এ বলছো, অনেকে বি বলছো। সঠিক উত্তর হবে বি। কোনটা হবে বলো তো? বি, গঙ্গারিডই। কারা কারা সঠিক উত্তর দিয়েছো? সিফাত, মতে মাইনুল, আবুল হাসান নবীন, তারপর অঞ্জন দাস, তারপর সাইফুদ্দিন রিফাত, তারপর রাকিবুল হাসান, আরিয়া তানহা। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। তোমরা যদি সঠিক উত্তর দাও, সেখান থেকেই কিন্তু আমি বুঝতে পারি যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করছো। আচ্ছা, তাহলে চলো আমরা এখন একদমই দেরি না করে সামনে এগিয়ে যাই। পড়লাম আমরা মৌর্য বংশের গল্প। এখন কোনটা পড়বো বলো তো? গুপ্ত বংশের স্টোরি। গুপ্ত বংশ কবে এসেছিল, কিভাবে এসেছিল, কাদের হাত ধরে এসেছিল, সেটা আমরা পড়বো এখন। আচ্ছা, গুপ্ত বংশটা প্রতিষ্ঠা হয়েছিল 300 কত সালে? 320 সাল। অর্থাৎ এর আগে কিন্তু আমরা 320 খ্রিস্টপূর্বাব্দের কথা বলেছি। তারপর অনেক বছর মৌর্য শাসন আমলটা ছিল, তারপর শুঙ্গ ও কর্ণ এবং এরকম অনেকগুলো ছোট ছোট শাসনকাল ছিল আমাদের বাংলায়। তারপর আরেকটা বড় যে শাসন আমল থাকে সেটা ছিল 320 সালে গুপ্ত বংশ, এবং সেটা স্থাপিত কার হাতে ধরে আসে? সেটা হচ্ছে রাজা প্রথম চন্দ্রগুপ্ত। তার হাত ধরে কি আসে বলতো? রাজা প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে 320 সালে গুপ্ত শাসন আমলটা বা গুপ্ত যে এটা আছে সেটা প্রতিষ্ঠিত হয়। এবং বাংলাতে এটা কোথায় হয়েছিল বলতো? সেটা হচ্ছিল ভারতে। বাংলাতে তাদের এই শাসনটা আসে সম্রাট সমুদ্রগুপ্তের হাত ধরে। কার হাত ধরে বলতো? সমুদ্রগুপ্ত। এবং তোমরা যদি এর আগে তৃতীয় অধ্যায়টা পড়ে থাকো, সেখানে কিন্তু আমরা অনেকগুলো বাংলার অনেকগুলো ছোট ছোট জনপদের নাম শুনেছিলাম। হরিকেল, সমতট, তারপর আমরা পড়েছিলাম বঙ্গ, তারপর পড়েছিলাম গৌড়। তো এই যে এইসব জায়গার সমুদ্রগুপ্ত বাংলায় যখন শাসনটা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি দুইটা জায়গাতে সেটা প্রতিষ্ঠা করেছিলেন। একটা হচ্ছে সমতট এবং অন্যটা হচ্ছে বাংলা। এবং আমরা কিন্তু খুব ভালো করে শিখেছিলাম যে সেই তৃতীয় অধ্যায়টাকে আমরা কিভাবে পড়বো। তুমি চাইলে এর আগের লাইভ ক্লাসগুলো কিন্তু চেক আউট করতে পারো, তাহলে তুমি দেখতে পারবে। আচ্ছা, তাহলে সমুদ্রগুপ্ত সমতট এবং বাংলায়, আর প্রথম চন্দ্রগুপ্ত পুরো ভারতে হচ্ছে এই যে গুপ্ত শাসনামলটা আছে সেটা প্রতিষ্ঠা করেছিলেন। আর অন্যদিকে কি হয়েছিল? সেটা 320 সালে হচ্ছিল। এবং যে গুপ্ত বংশটা আছে তাদের শাসনটা 6 শতক পর্যন্ত চলেছিল। এবং 6 শতক বলতে আমরা বুঝি যে 501 থেকে 600 সাল পর্যন্ত, এর কোনো না কোনো একটা সময় পর্যন্ত 6 শতক পর্যন্ত তাদের এটা চলেছিল। তাহলে এটা কি বলতো? 6 শতকে তাদের পতন ঘটে। কত বলতো? 6 শতকে তাদের পতন ঘটে। এবং তাদের যে পতনটা ঘটেছিল সেটা হচ্ছে কিছু পাহাড়ি জাতি ছিল, এবং এরকম কিছু পাহাড়ি জাতি এবং অন্যান্য যে বিদেশি আক্রমণ ছিল সেটার কারণেই তাদের যে পতনটা আছে সেটা কিন্তু সেই পতনটা ঘটেছিল। তাহলে তাদের পতন ঘটার পরে যেটা হয়, সেখানে একটা স্বাধীন দুটো রাজ্য গড়ে ওঠে। এবং এই স্বাধীন দুটো রাজ্যের ইতিহাসও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো তাহলে আমরা স্বাধীন দুটো রাজ্যের ইতিহাস জেনে ফেলি। এবং আমরা কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড টপিক গুপ্ত শাসন আমল সম্পর্কেও কিছু তথ্য জেনে ফেলেছি। আমাকে একটু জানিও যে সবকিছু প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। তাহলে আমি যখন কমেন্ট করবো, যদি ক্লাসটাতে কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু আমি সাথে সাথে সলভ করে ফেলতে পারবো। তো আমরা স্বাধীন যে রাজ্যগুলোর কথা জানবো, সেটা প্রথমেই হচ্ছে স্বাধীন বঙ্গরাজ্য। তো যখন গুপ্ত রাজ্যের অবসান ঘটে, তখন স্বাধীন বঙ্গরাজ্যের একটা আবির্ভাব ঘটেছিল। তো সেটা কি বলতো? স্বাধীন বঙ্গরাজ্য। এবং আমরা কিন্তু বলেছিলাম যে 6 শতকে গুপ্ত রাজ্যের পতন ঘটেছিল। তো স্বাধীন বঙ্গরাজ্যটা কত সাল থেকে কত সাল ছিল জানো? 525 থেকে সেটা চলেছিল 600 সাল পর্যন্ত।
এবং এই সময়ে তিনজন রাজা ছিলেন যারা কিনা এই স্বাধীন বঙ্গরাজ্যে শাসন করেছিলেন। তাদের নাম ছিল গোচন্দ্র, ধর্মাদিত্য এবং আরেকজন ছিলেন, তার নাম ছিল সমাচারদেব। তো এই যে গোচন্দ্র, ধর্মাদিত্য, সমাচারদেব, তারা তিনজন হচ্ছে স্বাধীন বঙ্গরাজ্যে ছিলেন এবং তারা তিনজন কি করেছিলেন, এই স্বাধীন বঙ্গরাজ্যে, একটা স্বাধীন বঙ্গরাজ্য মানে যে বাংলা যে অংশটা, সেটা কোনো বড় শক্তির অধীনে না থেকে নিজেরাই স্বাধীনভাবে তাদের এই বাংলা যে বঙ্গ যে রাজ্যটা আছে সেটা পরিচালনা করেছিল। তো সেটা কি ছিল বলতো, স্বাধীন বঙ্গরাজ্য। এবং এই সমসাময়িকেই বা এই স্বাধীন বঙ্গরাজ্যের কাছাকাছি সময়েই আরেকটা রাজ্য সেখানে গড়ে উঠেছিল, যেখানে সেটা সম্পর্কেও আমাদের খুব ইম্পর্টেন্ট। আমি একটা অন্য কালের মার্কার নিলে মনে হয় একটু মজা হবে। আচ্ছা, সেটা ছিল স্বাধীন গৌড় রাজ্য। কি বলতো, স্বাধীন গৌড় রাজ্য। তো এই স্বাধীন গৌড় রাজ্যটা প্রতিষ্ঠার আগে যে গল্পটা তোমাদেরকে বলতে হবে, এই যে গৌড় অংশটা আছে, সেই অংশটাতে যখন মৌর্য বংশের গুপ্ত বংশের পতন ঘটে, তখন পরবর্তী গুপ্ত বংশ বলে আরেকটা বংশ কিছুদিনের জন্য উদ্ভব হয়েছিল। কিন্তু তারা আবার বিদেশি যে আক্রমণ আছে সেটার সাথে এত বেশি স্ট্রাগল করছিল যে সেটা কিন্তু বেশি দিন চলতে পারেনি। এবং এরকম সময়ে একজন সামন্ত রাজার উদ্ভব ঘটে। কার উদ্ভব ঘটে? একজন সামন্ত রাজা। এখন আমি যে সামন্ত রাজা ব্যাপারটা বলছি বারবার, সামন্ত মানে কি, এটা তোমাদের প্রশ্ন আসছে না যে সামন্ত বলতে আমরা বুঝিটা কি? তো সামন্ত ব্যাপারটা আমি বোঝাচ্ছি। আর আমরা যে সামন্ত রাজার কথা বলছি তার নাম হচ্ছে রাজা শশাঙ্ক, এবং আমরা এই রাজা শশাঙ্কর গল্পই এখন জানবো। এবং রাজা শশাঙ্ক এত ইম্পর্টেন্ট একজন রাজা ছিলেন, তার নাম আলাদা করে বলা হয়ে থাকে। তো তিনি কে ছিলেন বলতো? একজন সামন্ত রাজা। সামন্ত তত্ত্বটা আমি তোমাদেরকে একটু বোঝাই। সামন্ত তত্ত্বটার আইডিয়াটা এসেছে ইউরোপ থেকে বা জার্মান কিছু কান্ট্রি থেকে, যেখানে কিনা প্রথমে কেন্দ্রীভূত ভূমি ব্যবস্থা ছিল। সামন্ত তন্ত্রের আইডিয়াটা আসে ভূমি ব্যবস্থা থেকে। ভূমি ব্যবস্থা মানে হচ্ছে, এখন চিন্তা করো তো বাংলাদেশের ভূমি ব্যবস্থাটা কেমন। তুমি চাইলে তুমি কিছু জমি ওন করতে পারো, আমরা চাইলে কিছু জমি ওন করতে পারি, আমাদের নিজেদের যে জমি সেই জমিতে আমরা চাষবাস করতে পারি, তাই না? একসময় কিন্তু সেটা তেমন ছিল না। তো সামন্ততন্ত্রের আন্ডারে যে সামন্ত প্রভু ছিল বা সামন্ত রাজা ছিল, সে পুরো জমি মালিক ছিল। তার আন্ডারে যারা কৃষক ছিল বা যারা উৎপাদন ব্যবস্থা করত, তারা সেই উৎপাদনের যে ফসলগুলো, সেই ফসলগুলোর বেশিরভাগ অংশ সামন্ত প্রভুকে দিয়ে দিত বা সামন্ত রাজাকে দিয়ে দিত। তার মানে সামন্ত রাজা জমির মালিক ছিল, সে ফসলের একটা বড় অংশ পেত। আর যারা কিনা সেই ভূমি ব্যবস্থায় যারা কাজ করত বা যারা কৃষক ছিল বা যারা প্রজা ছিল, সেই প্রজারা কৃষিকাজ করত, তারা ফসল ফলাতো এবং তারপরে তাদের ফসলের বড় একটা অংশ তারা যে রাজাদেরকে দিয়ে দিত, এর বিনিময়ে তারা সেই জমিতে কাজ করার অধিকার এবং থাকার জায়গা পেত। তাহলে তোমরা বুঝতে পারছো সামন্ত ব্যবস্থাটা কি? আমাকে একটু জানাও তো সামন্ত ব্যবস্থা বুঝতে পেরেছো কিনা। এবং এটা কিন্তু এমন না যে ইতিহাসের সাথে রিলেটেড, বাট এটা একটা জেনারেল নলেজের ব্যাপার যেটা আমাদের সবার জানা থাকা উচিত। ঠিক আছে, তো আমরা পড়ছি স্বাধীন যে দুটো রাজ্য হয়েছিল সেই দুটো রাজ্যের সম্পর্কে, রাজা শশাঙ্কের সম্পর্কে। তো এই সামন্ত রাজা শশাঙ্ক 594 সালে তিনি রাজত্বে আসেন এবং রাজত্বে এসে তিনি শাসন করেছিলেন 637 সাল পর্যন্ত। এবং তিনি যে এই 594 থেকে 637 সাল পর্যন্ত শাসন করেন, 6 আর এখানে 37 প্রায় 43 বছর, এই সময়টাতে কিন্তু তিনি ওই সেখানে যেটা স্বাধীন গৌড় রাজ্য সেটার পাশাপাশি তিনি আরো অনেক অংশে তার যে শাসনকালটা আছে বা শাসনের যে বিস্তারটা আছে সেটা কিন্তু আরো বাড়িয়েছিলেন। অর্থাৎ রাজা শশাঙ্ক কিন্তু তারপরেও আরো অনেক জায়গাতে তার রাজ্য বিস্তার করেছিলেন এবং তিনি তার কাছাকাছি আরো কিছু রাজ্য ছিল, আরো কিছু মানুষজন ছিলেন যাদের তিনি যাদের সাথে যুদ্ধ করে তার এলাকাটা উত্তর ভারত এবং পূর্ব ভারত পর্যন্ত বিস্তার করতে পেরেছিলেন। তো এই রাজা শশাঙ্কের যখন এই যে রাজা শশাঙ্ক একজন রাজা ছিলেন যিনি কিনা ছিলেন সার্বভৌম, অর্থাৎ তিনি নিজে শাসন করতেন, পুরো শাসনভারটা
নিজে পরিচালনা করতেন এবং তিনি অন্যান্য এলাকাতেও গিয়ে নিজের সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছিলেন। এবং এই কারণেই সেই 594 অর্থাৎ 6 শতক 7 শতকে তিনিই ছিলেন প্রথম সার্বভৌম রাজা। তো রাজা শশাঙ্কের কথা আমরা কেন মনে রাখবো? তিনি ছিলেন প্রথম সার্বভৌম রাজা। তাহলে বন্ধুরা আমরা প্রথম সার্বভৌম রাজার কথা জানতে পারলাম। আচ্ছা, রাজা শশাঙ্কের সাথে যেই বংশটার বা যেই রাজবংশটার অনেক বেশি ঝামেলা ছিল, যাদের সাথে তিনি বারবার যুদ্ধে লিপ্ত হতেন, সেটা ছিল মৌখরী বংশ। এই শব্দটাও কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, মৌখরী বংশ। আচ্ছা, তো এই মৌখরী বংশের সাথেও তিনি অনেকবার যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং যুদ্ধে লিপ্ত হয়ে তাদের থেকেও কিন্তু তিনি অনেকখানি সাম্রাজ্য তাদের সাথে বিস্তার করতে পেরেছিলেন। এবং তিনি কিন্তু কোনো যুদ্ধে মৃত্যুবরণ করেননি। ইনফ্যাক্ট তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন এই ইনফরমেশনটা খুব ভালোভাবে জানা যায় না, কিন্তু ধারণা করা হয় তিনি 637 সালে মৃত্যুবরণ করেন। আর ধর্মীয় দিক দিয়ে তিনি ছিলেন শৈব বা শিবের অনুসারী, শৈব ধর্মের তিনি অনুসারী ছিলেন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা আমাদের মনে রাখা উচিত। আচ্ছা, এখন যেহেতু আমরা স্বাধীন রাজাদের সম্পর্কেও জানলাম, স্বাধীন রাজাদের পরে পাল রাজারা এসেছিল, কিন্তু এর মাঝখানে একটা খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল। সেই সময়টার যে ব্যাখ্যাটা সেটা সব সময় পরীক্ষায় আসার মতো, যে কোনো পরীক্ষায় আসার মতো। তাই সেটাতে যাওয়ার আগে, সেটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট টপিক, আমরা আবার একটু এক্সারসাইজ করে নিই। আমরা পড়ব, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে। প্রশ্নটা হচ্ছে, কে সামন্ত রাজা ছিলেন, গোপাল নাকি শশাঙ্ক? এতক্ষণ ধরে সামন্ত রাজা কি বুঝিয়েছি, কে ছিলেন সেটাও বুঝিয়েছি। খুব সুন্দর করে আমাকে তাড়াতাড়ি এ নাকি বি উত্তরটা দিয়ে দাও, আমি একটু তোমাদের কমেন্টগুলো চেক করি। তাড়াতাড়ি প্রশ্নটা পড়ো, অপশনগুলি পড়ো, উত্তরটা দিয়ে দাও। আচ্ছা, একজন বলেছে রেড কালার মার্কার দিয়ে লিখতে, ঠিক আছে আমি মনে রাখবো। আচ্ছা, ওকে। তারপর ফাহিম ফয়সাল নাফি বলছে ভালো ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ নাফি। আশা করি তোমরা পড়াটা বুঝতে পারছো এবং এই তথ্যগুলো যদি তোমাদের মনে থাকে, বিশেষ করে সারা জীবন কাজে লাগবে। এবং আমরা যেই এলাকাতে বাস করি সেটার ইতিহাস যদি আমরা না জানি তাহলে কি হবে? একদম না। আচ্ছা, ঠিক আছে, তোমরা কি প্রশ্নের উত্তরটা দেওয়া শুরু করেছো এখনো? তাড়াতাড়ি করে উত্তর দাও। সামন্ত রাজা কে ছিলেন, এ গোপাল নাকি বি শশাঙ্ক? এ নাকি বি? তাড়াতাড়ি একদম ফাস্ট উত্তর দাও। মতে মাইনুল বলেছে বি শশাঙ্ক। তারপর ফয়জুর রহমান সজীব বলেছে শশাঙ্ক। ইমরান হোসেন বেল্লাল বলেছে শশাঙ্ক। রাইসা সাবিত বলেছে শশাঙ্ক। আচ্ছা, সঞ্জয় বড়ুয়া, হৃদয় হাসান, নাসিমা জিতু, হৃদয় হাসান, তারপর রাফসান মাহমুদ জিসান, তোমরা সবাই বলেছো বি। একদম সঠিক, বি হচ্ছে শশাঙ্ক। সামন্ত রাজা ছিলেন কে বলতো? শশাঙ্ক। তাহলে আমরা হচ্ছে সামন্ত রাজার ব্যাপারটাও বুঝতে পেরেছি এবং এটা যে শশাঙ্ক ছিলেন সেটাও আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এখন যখন সামন্ত রাজা শশাঙ্কের মৃত্যু ঘটে, সেটা ছিল আমরা একটু আগে জেনেছি 637 সালে। তার পরবর্তী 100 বছর সময়কালকে বলা হয়ে থাকে মাৎসন্যায়। এই মাৎসন্যায় শব্দটা আমি ভালো করে পড়ার আগে অনেকবার শুনেছিলাম এবং জীবনেও বুঝি নাই যে এটা কি হতে পারে। তাই তোমাদেরকে আমি আজকে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনোদিন তোমাদের এটা মনে না হয় যে এটা তো এত কঠিন একটা শব্দ, এটার মানেটা কি। তো আমরা পড়বো মাৎসন্যায়। তো মাৎসন্যায়ের আইডিয়াটা হচ্ছে যে, আমাকে লাল মার্কার ইউজ করতে বলেছো, এই যে রেড। মাৎসন্যায়ের আইডিয়াটা হচ্ছে একটা পুকুরে ধরো কিছু বড় মাছ আছে, আমার আঁকা খুবই খারাপ, আমি এমনি আঁকছি, আর কিছু ছোট মাছ আছে। ওকে, তো আমরা যেহেতু সবাই টুকটাক বাস্তু সংস্থা নিয়ে পড়েছি বা টুকটাক এইসব ইকোলজি সম্পর্কে জানি, তো আমরা জানি যে বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, তাই না? একটা পুকুরে যখন বড় প্রাণীগুলো থাকে বা বড় মাছগুলো থাকে, সেগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে বা সেগুলোকে ধ্বংস করে দেয়। তো এই আইডিয়াটা থেকে মাৎসন্যায় নামটা বলা হয়েছে। কেন জানো? যখন রাজা শশাঙ্কের মৃত্যু ঘটলো তখন বাংলার সবগুলো অংশে ছোট ছোট সামন্ত রাজা ছিলেন। রাজা শশাঙ্ক যেরকম একজন সামন্ত রাজা হয়ে সার্বভৌম রাজত্ব ক্রিয়েট করেছিলেন, সেভাবে সেই রাজারাও চাইতেন যে তারাও পুরো বাংলাতে ছোট ছোট করে তারাও পুরো বাংলার একমাত্র রাজা হবেন।
তো এই চাওয়াটা থেকে সবাই কিন্তু সমান শক্তিশালী ছিল না, কেউ একটু বেশি ছিল, কেউ একটু কম ছিল, এবং সবার মধ্যে একটা মারামারি চলছিল। এবং যারা একটু বড় রাজা ছিল তারা ছোট রাজ্যগুলোকে একদম ধ্বংস করে দিচ্ছিল। তো সেই যে বড় মাছ ছোট মাছকে ধ্বংস করে দিচ্ছে, একইভাবে বড় রাজাগুলো ছোট রাজ্যগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং খুবই বিশৃঙ্খল একটা ব্যবস্থা হচ্ছে না, সেই সময়টাকে বলা হয় মাৎসর ন্যায়। এবং এই মাৎসর ন্যায়টা চলেছিল প্রায় 100 বছরের মতো। এত বিশৃঙ্খলা ছিল যে মানুষ কখনো শান্তিতেই ছিল না। ধরো তুমি আরাম করে তোমার জীবনযাপন করছো, হঠাৎ করে প্রত্যেকদিন একটা করে রাজ্য তোমাকে আক্রমণ করে, ভালো লাগবে না? তো তখন এরকম প্রায়ই এটা হচ্ছিল, সবগুলো রাজ্যে এরকম হচ্ছিল। তো এত বেশি অরাজকতার বিশৃঙ্খলা ছিল যে সেটাকে মাৎসর ন্যায় এই নামটা দেওয়া হচ্ছিল। তোমরা যারা এসএসসি তে পড়ো বা এইচএসসি তে পড়ো, এটা অনুধাবন স্তরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সেটা প্রয়োগ স্তরে আসে আমি অবাক হব না। আর যারা আমরা একটু বড় হয়ে গেছি, এসএসসি এইচএসসি তে পড়ি না, তাদের কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো জেনারেল নলেজের কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে, তো আমরা পড়লাম মাৎসর ন্যায়। তো এই অবস্থাটা থেকে পরিত্রাণ কিভাবে হয়েছিল সেটা আমি আজকে এখন বলবো। ঠিক আছে, তো মাৎসর ন্যায়টা চলেছিল 637 থেকে প্রায় 750 বছর বা 750 সাল এরকম, মানে ধরো 6 শতকের মাঝামাঝি, সরি 637 সাল হচ্ছে 7 শতক, 7 শতকের মাঝামাঝি থেকে 8 শতকের মাঝামাঝি পর্যন্ত। তো তখন যেটা হয়েছিল, যারা কিনা একটু জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন বা যারা কিনা একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখছিলেন, তো তারা সবাই মিলে ডিসাইড করেছিলেন যে এই মাৎসর ন্যায়কে আর চলতে দেওয়া যাবে না। এটা হলে জনগণ খুবই অস্বস্তিতে থাকে এবং খুবই তাদের কষ্ট হয়। এই কারণে তারা ডিসাইড করলেন যে তাদের একজন রাজা দরকার, এবং তারা সবাই মিলে সম্মতিক্রমে একজন রাজাকে সিংহাসনে বসান। এই মাৎসর ন্যায়ের অবসান ঘটিয়ে তার নাম ছিল গোপাল। এবং এই যে আমরা গোপালের কথা বলছি, তিনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল রাজা গোপাল। অর্থাৎ এর মাধ্যমে আমরা একটা টপিক শেষ করে আমাদের যে পরবর্তী টপিক আছে পাল বংশ, সেই টপিকে চলে গেলাম। এবং এই যে পাল বংশে প্রতিষ্ঠা করলেন গোপাল, সেটা হচ্ছে 750 সালে। এইটা প্রায় 400 বছর পর্যন্ত তাদের যে ক্ষমতা ছিল বা তাদের যে শাসনকাল ছিল সেটা 400 বছর পর্যন্ত স্থায়ী হয়ে যায়। এবং একটু আগে আমরা পড়ছিলাম মাৎসর ন্যায়ের সময় এত ভয়ঙ্কর খারাপ অবস্থা ছিল, সেটা তারা কিভাবে স্টেবল করেন, তারা কিভাবে বাংলার ক্ষমতা আরো বৃদ্ধি করেন এবং তারা কিভাবে তাদের রাজত্ব আরো শক্ত করেন, সেই সব সম্পর্কে আমরা এখন জানবো। তো আমরা কি জানবো বলো তো বন্ধুরা? পাল রাজাদের সম্পর্কে। তো গোপাল সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড বলি। তো গোপালের যে বাবার নাম এবং দাদার নাম জানা যায়, তার বাবার নামটা আমরা এখানে উল্লেখ করি বপ্পট। তো তার বাবা এবং দাদার নামের সাথে না কোনো উপাধি ছিল না, আগেও না পরেও না, কোনো উপাধি ছিল না। সেখান থেকে জানা যায় যে গোপালের নামেও দেখো কোনো উপাধি নাই। তো গোপালের নাম যেহেতু গোপাল, সেখান থেকে পাল বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল। তো প্রতিষ্ঠাটা হয়েছিল, তো বপ্পট ছিলেন তার পিতা, এবং তাদের নামে যে কোনো উপাধি নেই, সেখান থেকে এটা ধারণা করা হয় যে তারা সাধারণ নাগরিক ছিলেন। অর্থাৎ যখন এই সামন্ত রাজারা এত গ্যাঞ্জাম করছে সব জায়গায়, সেই সময় সাধারণ নাগরিকরা এসে সাধারণ নাগরিকদের একজন সন্তানকেই কিন্তু তখন রাজা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এবং তিনি নিশ্চয়ই কোনো না কোনো ভালো কাজ করেছিলেন, বা তার নিশ্চয়ই সম্মানটা এত বেশি ছিল যে সবাই তার যে ক্ষমতাটা আছে সেটা কিন্তু তখন মেনে নিয়েছিল। ঠিক আছে, তো আমরা পড়বো কার সম্পর্কে বলো তো? পাল রাজা গোপালের সম্পর্কে। তো এই পাল রাজা গোপাল ছিলেন 750 খ্রিস্টাব্দে তিনি ক্ষমতায় আসেন। তিনি 781 খ্রিস্টাব্দ পর্যন্ত তার ক্ষমতা ছিল। তারপর আসেন তার পুত্র ধর্মপাল, এবং বিভিন্ন কারণে ধর্মপালকে বলা হয়ে থাকে পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট, বা সম্রাট তো না, শ্রেষ্ঠ রাজা। তাহলে গোপাল কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা। এক মিনিট, তাহলে আমরা পড়ছি ধর্মপাল সম্পর্কে। এবং এই যে আমরা ধর্মপালের গল্প জানছি, ধর্মপাল হচ্ছে 781 সাল, অর্থাৎ তার পিতার মৃত্যুর পর থেকে 821 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। কতদিন? 40 বছর। এবং তার যে 40 বছরের শাসনকালটা ছিল, এই সময়টাতে বাংলা এবং যে তার যে রাজত্ব, সেটার অনেক উন্নতি হয়েছিল। তারপর এই সময়টাতে শিক্ষার অনেক উন্নতি হয়েছিল, কারণ ধর্মপাল নিজে ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী এবং তিনি বৌদ্ধ ধর্মের জন্য অনেক কাজ করেছিলেন।
এখন তোমাদেরকে যদি আমি একটা তথ্য দিই তোমরা একদম অবাক হয়ে যাবে। কার সম্পর্কে তথ্য জানো? এই যে ধর্মপালের কথা আমরা বলছি, ধর্মপাল সম্পর্কে তথ্য। এই যে পাল রাজা ধর্মপাল, তার আরেকটা নাম ছিল, সেটার নাম হচ্ছে বিক্রমশীল। কি নাম ছিল বলতো? বিক্রমশীল। তো বিক্রমশীল তার নামে একটা বিহার তৈরি করেছিলেন, সেটা হচ্ছে বিক্রমশীল বিহার। তাই দেখে ছোট্ট একটা প্রশ্ন, ভারতবর্ষের যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম আমরা জানতে পারি সেটার নাম কি? একদম এটা এটা এখানে আমরা পড়াইনি, আজকে টপিকে নাই, জাস্ট র্যান্ডমলি আই জাস্ট ওয়ান্ট টু নো তোমরা জানো কিনা। বলো তো তাড়াতাড়ি করে, যে প্রাচীন বিশ্ববিদ্যালয়টার কথা আমরা জানি, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে মানুষজন পড়তে আসতো, সেটার নাম কি ছিল? একবার কি আমি কমেন্টে একটু দেখবো তাড়াতাড়ি করে? চলো একবার চেক করি। আচ্ছা, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, কেউ রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, শেখ মাহি বলেছো, আপু আমি এইচএসসি তে পড়ি, যদিও আমার ইতিহাস নেই, তবুও ক্লাসটা করি কারণ পড়ানোটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ শেখ মাহি। এই যে তোমরা ক্লাসগুলো করছো, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং কিছু না কিছু শিখছো, এটার জন্যই আমার ক্লাসগুলো নিতে আসা। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ছি। তারপর বলেছে যে নালন্দা, একদম ঠিক। কে উত্তরটা দিয়েছো? রনক হাসান এবং আতিক আবরার সৌরভ। আরেকজন উত্তর দিয়েছো কৃষ্ণ সীমান্ত কর্মকার। তোমরা তিনজন একদম আজকে ক্লাসের স্টার, কারণ তোমরা এই প্রশ্নের উত্তর পেরেছো। প্রাচীন বাংলার যে বিশ্ববিদ্যালয়টা সেটার নাম ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এটার নামটা কেন জিজ্ঞেস করেছে জানো? এই যে আমরা বিক্রমশীল বিহারের কথা বলছি না, এটাও এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিক্রমশীল বিহারেও তখন বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা এবং অন্যান্য মানুষরা পড়াশোনা করতে আসতো। তাহলে চিন্তা করো যে এটা তাই তিনি কি পরিমাণ ইম্পর্টেন্ট করে গড়ে তুলেছিলেন, তাই না? একদম ঠিক। তারপরে আরেকটা বিহার তিনি করেছিলেন, যেটার নাম আমরা জানি, সেটা হচ্ছে সোমপুর মহাবিহার। এবং এই যে সোমপুর মহাবিহার, এটা কিন্তু আমাদের দেশেই অবস্থিত। তাড়াতাড়ি এটাও কমেন্ট করো যে কোথায় অবস্থিত সোমপুর মহাবিহার। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? সোমপুর মহাবিহার, বিক্রমশীল বিহার তিনি করেছিলেন। শুধু কি এই দুটো বিহার তিনি প্রতিষ্ঠা করেছিলেন? একদম না, তিনি প্রায় 50টি বিহার প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষার জন্য। তাহলে দেখতেই পাচ্ছ ধর্মপাল শিক্ষার জন্য কি পরিমাণ পরিশ্রম করেছিলেন। এবং ধর্মপালের সময়ে তিনি শুধু এমন না যে বৌদ্ধ ধর্মের শিক্ষার জন্যই তিনি পরিশ্রম করেন, তিনি কিন্তু তখন যে অন্যান্য ধর্ম আছে তারা ছিলেন অসাম্প্রদায়িক। পাল রাজাদের ক্ষেত্রে এটা বলা হয় অসাম্প্রদায়িক, মানে হচ্ছে তিনি যেই ধর্মের, সেই ধর্ম বাদ দিয়েও অন্যান্য ধর্মাবলম্বী যেসব ব্যক্তিরা আছে তারা কিন্তু তাদের জন্যও কাজ করতেন এবং বিদ্বেষ পোষণ করতেন না, যে আমি বৌদ্ধ ধর্মের, অন্য কেউ অন্য ধর্ম পালন করছে ওকে দিব না, তিনি সেটা করতেন না। এমনকি ধর্মপালের যে প্রধানমন্ত্রী, তার নাম ছিল গর্গ, তিনিও কিন্তু হিন্দু ধর্মের অধিকারী ছিলেন বা সনাতন ধর্মাবলম্বী ছিলেন, এবং তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির প্রতিষ্ঠার জন্য ভূমি দান করেছিলেন। কেমন ভূমি জানো? কর ছাড়া, অর্থাৎ যে ভূমিটা তিনি দান করেছেন সেটার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, করমুক্ত ভূমিও তিনি দান করেছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে ধর্মপাল কি পরিমাণ উদার মানুষের মানে মানসিকতার একজন রাজা ছিলেন। এবং ধর্মপালের সময় তিনটা শক্তির অনেক বেশি সংঘর্ষ চলছিল, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের পড়ার জন্য, সেটা হচ্ছে ত্রিশক্তির সংঘর্ষ। যারা এই বিষয়ে পড়াশোনা করছো এটা একটু নোট করে নাও, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কি বলতো? ত্রিশক্তির সংঘর্ষ। তো ত্রিশক্তির সংঘর্ষে নিশ্চয়ই তিনটা সাইড থাকবে, চলো আমরা এই তিনটা সাইড একটু জেনে নিই। আচ্ছা, কেন বলতো 1 2 3টা সাইড? আচ্ছা, প্রথমটা হচ্ছে বাংলায় ছিলেন পাল রাজা ধর্মপাল বা পাল বংশ। রাজপুতনাতে ছিলেন, রাজপুতনার যে বংশটা ছিল সেটার নাম ছিল গুর্জর প্রতিহার। গুর্জর প্রতিহার হচ্ছে সেখানের বংশের নাম। আর আরেকটা বংশ ছিল, সেটা হচ্ছে দাক্ষিণাত্যের বা দাক্ষিণাত্য যে এলাকা সেটার রাষ্ট্রকূট। দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। এখানে তোমাকে আমি একটা মজার ব্যাপার বলি, এই যে দুজন রাজা ছিলেন, মানে এই যে দুজন বংশ ছিল, তাদের সাথে যে পাল রাজা ধর্মপাল, তার নামটা আমি একটু লিখে রাখি, খুবই ইম্পর্টেন্ট নাম আমাদের জন্য। তো পাল রাজা ধর্মপালের যে তাদের সাথে যে ঝগড়াগুলো হতো বা যুদ্ধগুলো হতো, সেইখানে
তার পাল রাজা ধর্মপাল যদি পরাজিতও হতেন তার বেশি ক্ষতি হতো না। কেন জানো? ধরো পাল রাজা ধর্মপালের সাথে যখন দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের রাজার যুদ্ধ হয়, তিনি পরাজিত হয়েছিলেন, কিন্তু তারপর এই রাষ্ট্রকূটের রাজা তিনি আবার দাক্ষিণাত্যে ফেরত যান এবং এ কারণে যেসব এলাকা ধর্মপাল হারিয়ে ফেলেছিলেন সেগুলো আবার তিনি জয় করে ফেলেন। সেইমটা হয় গুর্জর প্রতিহারের সাথেও। গুর্জর প্রতিহার বা প্রতিহার রাজের সাথে যখন তার যুদ্ধ হয়েছিল তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু পরাজিত হচ্ছিলেন, কিন্তু তিনি আবার যখন তার এলাকায় ফেরত চলে যান তখন ধর্মপাল আবার সেসব এলাকা গ্রহণ করে ফেলেন এবং এসব কারণে তিনি দেখা যায় যতটুকু তার ক্ষতি হয়েছে এসব পরাজয়ের কারণে তার চেয়ে বেশি তিনি গেইন করেছিলেন বা তার চেয়ে বেশি তিনি অর্জন করেছিলেন। এই কারণে এই ত্রিশক্তি সংঘর্ষটা খুবই ইম্পর্টেন্ট এবং ধর্মপাল যে পরিমাণ স্ট্র্যাটেজিক্যালি কৌশলের মাধ্যমে এই সংঘর্ষে বিজয়ী হয়েছিলেন সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এবং এটা বলা হয়ে থাকে যে এটার খুব বেশি সোর্স বা খুব বেশি অথেন্টিক পাওয়া যায় না, কিন্তু এটাও বলা হয়ে থাকে যে ধর্মপাল নেপাল জয় করেছিলেন। কি জয় করেছিলেন? নেপাল তিনি জয় করেছিলেন, এটাও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে বন্ধুরা আমরা জানলাম এতক্ষণ ধরে পাল রাজা ধর্মপালের কথা। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা একদম খুবই সহজ এবং এখনো পাল রাজাদের পড়া শেষ হয়নি, কিন্তু এটার উত্তর তোমরা অলরেডি জানো। পাল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? ধর্মপাল নাকি মহিপাল? এ নাকি বি? একদম তাড়াতাড়ি করে আমাকে উত্তরটা তোমরা জানিয়ে দাও কমেন্টে। আমি ততক্ষণ তোমাদের কমেন্টগুলো একটু চেক করে ফেলি। আচ্ছা, অনেকেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে উত্তর দিয়েছে। এরপরে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ উত্তরটা দেওয়ার জন্য। একজন ফজলুর রহমান সজীব বলেছে, আপু আমিও তো উত্তর দিলাম। থ্যাংক ইউ সো মাচ ফজলুর রহমান সজীব। আমি তখন তোমার উত্তরটা দেখার আগে আমার ক্লাসে ফেরত গিয়েছিলাম, এখন দেখেছি আমি। তারপর বিহার কি? ফেরদৌস আক্তার। বিহার হচ্ছে তাদের যে উপাসনালয় এবং ধরো বৌদ্ধ ধর্মের জন্য সেখানে শিক্ষা গ্রহণ করতে আসার জন্য এবং ধর্মের উপাসনা করার জন্য, ধর্ম নিয়ে আরো গবেষণা করার জন্য তারা যেসব প্রতিষ্ঠান তৈরি করত সেগুলোকে বলা হয় বিহার। বৌদ্ধ ধর্মের উপাসনা, বৌদ্ধ ধর্মের গবেষণা এবং শিক্ষা লাভের জন্য যেসব প্রতিষ্ঠান তৈরি করা হতো সেগুলোকে বলা হতো কি? বিহার বা বৌদ্ধ বিহার। প্রশ্নটা করেছিলে ফেরদৌস আক্তার, আশা করি তুমি উত্তরটা পেয়েছো। আচ্ছা, তারপর অনেকে নওগাঁ উত্তর দিয়েছে সোমপুর মহাবিহারের জন্য। থ্যাংক ইউ সো মাচ। নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার অবস্থিত। দেখো আমাদের কত ভালো করে অনেকগুলো জেনারেল নলেজের প্র্যাকটিস হয়ে যাচ্ছে না? একদম। আচ্ছা, এখন তোমরা আমাকে তাড়াতাড়ি করে প্রশ্নগুলো দাও। আর তারপর বলেছে যে এই যে উত্তর চলে এসেছে। রাইসা সাবিক বলেছে ধর্মপাল, পাল রাজাদের শ্রেষ্ঠ ছিলেন ধর্মপাল। তারপর উত্তর দিয়েছে মতে মাইনুল। মতে মাইনুল একদম সবগুলো প্রশ্ন উত্তর দেয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ক্লাসে থাকার জন্য। তারপর ইমরান হোসেন বেল্লাল, তুমিও সবগুলো উত্তর দিয়েছো আজকে। সে বলেছে এ। আনিকা তাবাসুম মেধা, হ্যালো মেধা, সে বলেছে এ। সঞ্জয় বড়ুয়া বলেছে এ। রাফসান মাহমুদ জিসান বলেছে এ। তারপর অনেকেই বলেছে এ। একদম তোমরা সবকিছু ঠিক বলেছো সবাই, অর্থাৎ সবাই উত্তর ঠিক দিচ্ছে এই প্রশ্নটার। তার মানে আমি বুঝতে পারছি যে আমার ক্লাসে সবগুলো স্টুডেন্ট অনেক অ্যাটেন্টিভ। তাহলে পাল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ধর্মপাল। তো ধর্মপালের সম্পর্কে আমরা জানলাম, কিন্তু ধর্মপাল তো পাল রাজাদের শেষ রাজা ছিলেন না। এর আগে ছিল গোপাল, তারপর এলেন ধর্মপাল। তো তাদের পরে আরো অনেকজন পাল রাজা এসেছিলেন ক্ষমতায়। তাদের সম্পর্কে এবং কতটুকু ইম্পর্টেন্ট তাদের পড়াশোনা সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো পাল রাজার ধর্মপালের পরে আসেন দেবপাল। কে বলতো? দেবপাল। এবং এই দেবপালের শাসন আমল ছিল 821 থেকে 861 সাল। 821 থেকে 861। এবং তার সময় বাংলার যে রাজধানী সেটা ছিল মুঙ্গের। মুঙ্গের নামক একটা জেলায় বা মুঙ্গের নামক একটা এলাকায় তিনি তার রাজধানী স্থাপন করেছিলেন। তো এরপর যখন এরকম আরো অনেকজন পাল রাজা আসেন, কিন্তু যেটা হয় পালদের রাজত্বটা একটু একটু করে দুর্বল হতে শুরু করে। এবং এরপরে আরো কয়েকজন রাজার পরে আসেন। ধরো এই দেবপালের পরে তার পুত্র প্রথম বিগ্রহপাল, দ্বিতীয় বিগ্রহপাল এসেছিলেন, কিন্তু সেখানে প্রথম মহিপাল যে দ্বিতীয় বিগ্রহপালের পুত্র তিনি ছিলেন এরপরের যে ইম্পর্টেন্ট রাজা তিনি। মানে ব্যাপারটা হচ্ছে মাঝখানে আরো কয়েকজন রাজা ছিলেন যাদের সময় পাল বংশটাতে খুব বেশি কিছু হয়নি, এক। দ্বিতীয়ত উল্টো বংশটি একটুখানি দুর্বল হয়ে গিয়েছিল। তো যারা একদম ইম্পর্টেন্ট রাজা তাদের সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো আমরা দেবপালের কথা জানলাম।
তারপরে 995 সালে, তো এর মাঝখানে 861 থেকে 995 পর্যন্ত আরো কয়েকজন রাজা এসেছিলেন। তো 995 থেকে 1043 সাল পর্যন্ত 1043 এই অংশটাতে রাজত্ব করেছিলেন রাজা প্রথম মহিপাল। কে বলতো? রাজা প্রথম মহিপাল। এবং এই যে রাজা প্রথম মহিপালের কথা আমরা বলছি, তিনিও একজন খুবই গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। তার সময় কিন্তু বেশ উন্নতি করেছিল পাল বংশটা। এবং দেবপালের পরে প্রথম মহিপাল এসে কিন্তু তাদের যে শাসন ব্যবস্থাটা আছে সেটাকে আরেকটু শক্ত করে ধরতে পেরেছিলেন। এবং তারপরে আসে প্রথম মহিপালের পরে আসে তৃতীয় বিগ্রহপাল। তৃতীয় বানানটা হয়নি, আচ্ছা, তৃতীয় বিগ্রহপাল। এবং এই যে রাজা তৃতীয় বিগ্রহপাল, তার নামটা আমরা বলেছি কারণ তার সময় খুবই ইম্পর্টেন্ট একটা বিদ্রোহ ঘটেছিল এবং সেটাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ। এবং এই কৈবর্ত বিদ্রোহে যারা কিনা ভূমিতে দাস ছিল বা যারা কিনা ভূমিতে কাজ করত, তারা এই বিদ্রোহটা করেছিল। যাদের প্রধান ছিল দিব্য নামে একজন, তাদের সামন্ত দাস। তাহলে কি বললাম আমরা? তৃতীয় বিগ্রহপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। তোমরা এতটুকু মনে রাখলে আসলে হবে। সরি, আমি এটা মুছে ফেলেছি। আচ্ছা, তৃতীয় বিগ্রহপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। তাহলে বন্ধুরা, এরপরে আমরা পড়বো এর পরের অংশটা নিয়ে। তো এরপর আরো অনেকজন পাল রাজা আসেন এবং পাল রাজারা আসার পর থেকে যেটা হয় যে পাল রাজাদের এই যে এরপরে মানে রাজা প্রথম মহিপাল এবং তৃতীয় বিগ্রহপালের পর যেসব পাল রাজা এসেছিলেন, তাদের সময় তাদের যে রাজত্বটা সেটা আরো অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। এবং তারা একে তো তাদের যে ধর্মপাল এবং দেবপাল যে রাজত্ব প্রতিষ্ঠা করে গেছেন সেটা একে তো ধরে রাখতে পারেনি, দ্বিতীয়ত উল্টো বিদেশি আক্রমণে এবং নিজেদের মধ্যে অনেক সংঘাতের কারণে দেখা যায় তাদের যে পাল বংশটা, সেই পাল বংশটাই অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তো আমরা সেই কত সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 1043 এবং তারও কিছু কাল পর পর্যন্ত আমরা পালদের কথা জানতে পারলাম। তো এটা ছিল আমাদের পাল বংশ নিয়ে আলোচনা। আমি চেষ্টা করেছি যে হাইলাইট গুলো আছে এই আলোচনাগুলোর, সেগুলোই তোমাদেরকে দিতে, যাতে করে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের কিন্তু মনে থাকে। তাহলে বন্ধুরা, আমরা কি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ? পাল বংশ নিয়ে। তো পাল বংশের পরে আমরা আলোচনা করব সেন বংশ নিয়ে, যেটা কিনা প্রাচীন বাংলার শেষ স্বাধীন বংশ ছিল। এরপরে সেন বংশ শেষ হওয়ার পর প্রাচীন বাংলা শেষ হয়ে বা প্রাচীন কাল শেষ হয়ে মধ্যযুগ শুরু হয়েছে। তো এই মধ্যযুগ নিয়ে আমরা আলোচনা করার আগে, যখন পাল বংশের শাসন চলছিল তখনই বাংলার দিকে বা বাংলা এলাকায় কিছু স্বাধীন রাজ্যের বা স্বাধীন বংশের উদ্ভব ঘটে। কি বংশের বলতো? আমরা পালটাকে সরিয়ে ফেলি। কিছু স্বাধীন বংশের উদ্ভব সেখানে ঘটেছিল। তো এই স্বাধীন বংশ উদ্ভবটাতে আমরা যাব। তার আগে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু করে ফেলতে পারো, আমি সেই প্রশ্নগুলো করে তারপরে একটু সামনে এগিয়ে যাই। বা ক্লাসে যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তৌসিফ জাওয়াদ আহমেদ বলছে পুরো বোর্ডে লেখা দেখা যাচ্ছে না, কোন অংশটা দেখা যাচ্ছে না আমাকে একটু বলো। আচ্ছা, তারপর আচ্ছা ঠিক আছে। আবরার ফাহাদ রিদওয়ান বলেছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। থ্যাংক ইউ সো মাচ রিদওয়ান আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা এখন পরের অংশটাতে চলে যাব, যেখানে কিনা আমাদের বাংলায় যেসব স্বাধীন রাজ্য ছিল তাদেরটা আমরা জানবো। সেনদের কথা বলছে, আমরা সেনদের কথা শুনবো। ইমরান হোসেন বেলাল বলেছে আমরা তার আগে একটু কয়েকটা স্বাধীন রাজ্যের ঘটনা সম্পর্কে জানবো, যেটা একটু ইম্পর্টেন্ট ছিল কারণ এটা বাংলার যে এলাকাগুলো ছিল সেখানে ছিল। তো আমরা প্রথমে বংশগুলোর নামগুলো লিখে ফেলি। তো সেখানে ছিল একটা খড়গ বংশ, খড়গ বংশের পরে আরো যেটা ছিল সেটা হচ্ছে দেব বংশ। এবং এই দেব বংশে 4 জন রাজা ছিলেন যারা কিনা বেশ ইম্পর্টেন্ট ছিলেন, শান্তিদেব, বীরদেব, আনন্দদেব, ভবদেব। এবং তারা সবাই তাদের নামের আগে শ্রী ব্যবহার করতেন। কি বলতো? শ্রী ব্যবহার করতেন। তাহলে তাদের নাম ছিল শ্রী শান্তিদেব, শ্রী বীরদেব, শ্রী আনন্দদেব এবং শ্রী ভবদেব। তারা কে ছিলেন? শ্রী
তারা ছিলেন দেব বংশের অধিকারী এবং তারা দেব পর্বত, কুমিল্লা জেলার একটু আশেপাশে একটা জায়গা আছে দেব পর্বত নামে, সেখানে তাদের রাজত্বটা ছিল। দেবদের পরে আরেকটা যে স্বাধীন বংশ ছিল সেটা ছিল কান্তিদেব। কারা বলতো? কান্তিদেব। এবং কান্তিদেব যে বংশের রাজত্ব সেটা কান্তিদেব নামের একজন ব্যক্তি শুরু করেছিলেন, এবং তারপরে কান্তিদেবের যারা বাবা এবং দাদা তাদের নাম ছিল ভদ্রদত্ত এবং ধনদত্ত। ভদ্রদত্তের পুত্র হচ্ছে ধনদত্ত, ধনদত্তের পুত্র হচ্ছে কান্তিদেব, এবং তারা কি করেছিলেন? কান্তিদেবের বংশটা প্রতিষ্ঠা করেছিলেন। তো এই কান্তিদেবের বংশটা আবার কাদের কাছে পরাজিত হয় জানো? চন্দ্র বংশের কাছে। আমরা একটু লিখি, ভুল লিখেছি, সরি, চন্দ্র বংশের কাছে। তো এই চন্দ্রবংশীয় যে রাজারা ছিলেন তাদের হাতে হচ্ছে কান্তিদেবের যে বংশটা আছে সেটার পতন ঘটে। এবং চন্দ্র বংশের রাজারা কিন্তু অনেকজন ছিলেন, তো তাদের নামটা আমরা একটু গুছিয়ে লিখি। এবং তাদের যেখানে রাজত্ব ছিল সেটার নাম হচ্ছে রোহিতগিরি। কি জানো? রোহিতগিরি। এই রোহিতগিরির বর্তমান নামটা শুনলে তোমরা সবাই চিনবে, সেটা হচ্ছে লালমাই পাহাড়। তাহলে রোহিতগিরি মানে হচ্ছে, রোহিত মানে লাল, গিরি মানে পাহাড়, লাল পাহাড় থেকে এখন হয়েছে সেটা লালমাই পাহাড়। তো বর্তমানে যে লালমাই পাহাড় আছে আমাদের কুমিল্লাতে, সেটার যে পুরনো নাম সেটাই কিন্তু রোহিতগিরি। তাহলে বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই এটা বুঝে গেলাম যে রোহিতগিরিতে ছিল কাদের? চন্দ্র বংশের আবাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। তো চন্দ্র বংশে যেসব রাজা ছিল তাদের নামটা আমরা একবার জেনে নিই। প্রথমেই ছিলেন সুবর্ণচন্দ্র, তারপর ছিলেন ত্রৈলোক্য চন্দ্র, তারপর ছিলেন শ্রীচন্দ্র, তারপর ছিলেন কল্যাণচন্দ্র, তারপর লডহচন্দ্র, এবং লডহচন্দ্রের ছেলে ছিলেন গোবিন্দচন্দ্র। এবং তারা সবাই না বাবা ছেলে এরকম ছিলেন। যেমন সুবর্ণচন্দ্রের ছেলে ছিলেন কে? ত্রৈলোক্যচন্দ্র, ত্রৈলোক্যচন্দ্র। তারপর ত্রৈলোক্যচন্দ্রের পুত্র ছিলেন শ্রীচন্দ্র, শ্রীচন্দ্রের পুত্র ছিলেন কল্যাণচন্দ্র, কল্যাণচন্দ্রের পুত্র ছিলেন লডহচন্দ্র, এবং যার সময় ফাইনালি এটার পতন ঘটে তিনি ছিলেন গোবিন্দচন্দ্র। অর্থাৎ গোবিন্দচন্দ্রের সময় এটার ফাইনালি পতনটা ঘটেছিল। এবং এটা ছিল আমাদের যে স্বাধীন বংশগুলো আছে সেই স্বাধীন বংশগুলোর উদ্ভব। এখন আমরা শেষ পর্যন্ত আমাদের একদম অলমোস্ট আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমরা পড়বো সেন বংশের যে শাসন, সেই শাসনটা সম্পর্কে। তার আগে তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে লালমাই পাহাড়ের পূর্বের নাম কি? এটা আমি একটু আগেই বলেছি। এটা কি দেব পর্বত নাকি রোহিতগিরি, এ নাকি বি? আমাকে একদম তাড়াতাড়ি কমেন্ট করে উত্তরটা জানিয়ে দাও। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ উত্তর, তাড়াতাড়ি একদম কমেন্ট করে দাও। আচ্ছা, আমি ফোনটা নিয়ে এসেছি, আমি দেখতে পাচ্ছি বি উত্তর দিয়েছো একজন, সেটা হচ্ছে এহসানুল হক তানভীর বলেছে চন্দ্র বংশের রাজাদের নাম আরেকবার বলবেন প্লিজ। আমরা শুরু করেছিলাম সুবর্ণচন্দ্র, ত্রৈলোক্যচন্দ্র, তারপর তার পুত্র শ্রীচন্দ্র, তারপর তার আরো ছেলেদের নাম আমরা জেনেছি। আচ্ছা, শ্রাবণীদার বলছে আই ওয়ান্ট টু নো ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। ডেফিনেটলি আমরা এরপর ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসও করব। আর এখনো কিন্তু অনেকগুলো অন্য সাবজেক্টের লাইভও চলছে, তোমরা রবি 10 মিনিট স্কুলে সেই লাইভগুলো কিন্তু দেখে ফেলতে পারবে। আচ্ছা, উত্তর আসা শুরু হয়েছে। রনক হাসান, এহসানুল হক তানভীর, ফেরদৌস আক্তার, তোমরা সবাই বলেছো বি, একদম ঠিক। মতে মাইনুল, ইমরান হোসেন বেলাল, তোমরা বলেছো বি। আচ্ছা, জিসান বলেছো বি, সালমান বলেছো বি, সঞ্জয় বড়ুয়া, সবাই বলছো বি। তাহলে আমি এতক্ষণে বুঝেছি যে তোমরা সবাই ক্লাসে মনোযোগ দিয়ে করেছো এবং সবার উত্তর ঠিক আছে। রোহিতগিরি হচ্ছে লালমাই পাহাড়। এবং আমরা খুবই সহজে বুঝতে পেরেছি কেন রোহিতগিরি হচ্ছে লালমাই পাহাড় বা নামটা কোথা থেকে এসেছে। তাহলে বন্ধুরা, এর সাথে আমাদের আলোচনাটা শেষ হলো স্বাধীন বংশগুলো নিয়ে। এখন আমরা জানবো সেন বংশ সম্পর্কে। তো সেন বংশের যে ইম্পর্টেন্ট তথ্যটা তোমাদের মনে রাখা লাগবে, তারা ধর্মীয় দিক থেকে ছিল ব্রহ্ম ক্ষত্রিয় বংশের, ব্রহ্ম ক্ষত্রিয় বংশের।
তো ব্রহ্মক্ষত্রিয় মানে কি? তো আমরা জানি যে সনাতনী ধর্মের 4টা শ্রেণী ছিল, একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো যারা ছিল ব্রাহ্মণ তারা হচ্ছে পুরোহিত বা তাদের ধর্মকর্মের দিকে তাদের পেশাটা ছিল ধর্মের যে পরিচালনা করা বা পুরোহিত হিসেবে তাদের দায়িত্বগুলো ছিল। তারপর যেটা ছিল হচ্ছে আমাদের ক্ষত্রিয়, তারা হচ্ছে যোদ্ধা ছিলেন, এবং তারপর ছিল যারা বৈশ্য তারা ব্যবসায়ী, এবং যারা শূদ্র তারা নিম্ন শ্রেণীর সনাতনী ধর্মের অবলম্বী ছিলেন। তো ব্রহ্মক্ষত্রিয় তাদেরকে বলা হয় যারা প্রথমে ব্রাহ্মণ ছিলেন এবং তারপর ক্ষত্রিয় হয়ে যান, এবং সেন বংশের যারা ছিলেন তাদেরকে এই ব্রহ্মক্ষত্রিয় বলা হয়ে থাকে। এবং সেন বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল সামন্ত সেন। সামন্ত সেন ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা, যদিও তাকে সেন বংশের রাজা বলা হয় না, কারণ তিনি নিজে একজন যোদ্ধা ছিলেন এবং তিনি অন্যান্য এলাকাতে যোদ্ধা করে দাক্ষিণাত্য কর্ণাটক থেকে বাংলা এই অঞ্চলে চলে আসেন। তো সামন্ত সেনের পরে যে আসেন হেমন্ত সেন, হেমন্ত সেন ছিলেন সেন বংশের প্রথম রাজা। কে বলতো? হেমন্ত সেন ছিলেন প্রথম রাজা। হেমন্ত সেনের পর আসেন তার ছেলে বিজয় সেন, এবং এই বিজয় সেন এসে পাল রাজাদের ক্ষমতা শেষ করে তারা ক্ষমতার ভার বা শাসনটা গ্রহণ করেন। তাহলে বিজয় সেন ছিলেন 1098 সাল থেকে 1160 সাল পর্যন্ত। 1098 সাল থেকে 1160 সাল পর্যন্ত আমরা বিজয় সেনের রাজত্বটা দেখতে পাই। তারপর আসেন বল্লাল সেন, তিনি 1168 থেকে 1178 সাল পর্যন্ত ছিলেন। কে বলতো? বল্লাল সেন। বল্লাল সেন 1168 থেকে 1178। আচ্ছা, তারপর বল্লাল সেনের ক্ষেত্রে যেটা হয়, তিনি তার যে শাসনকালটা সেটার পরে তিনি শাসনকালের শেষের দিকে তার স্ত্রীকে নিয়ে একটা বনবাসে গিয়ে থাকা শুরু করেন। তার আর হয়তো রাজত্ববার ভালো লাগছিল না, তিনি এইসব রাজ্য ছেড়ে দিয়ে তিনি তার স্ত্রীকে সহ একটা বনে গিয়ে সেখানে গিয়ে ধ্যানমগ্ন হন বা তার ধর্মীয় জীবনযাপনটা করা তিনি শুরু করেছিলেন। তো বল্লাল সেনের পরে যে ক্ষমতা গ্রহণ করেন তিনি ছিলেন সেন বংশে বাংলার শেষ রাজা লক্ষণ সেন। এবং লক্ষণ সেনের যে ইতিহাস এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার পরাজয়ের মাধ্যমে বাংলায় প্রাচীন কালের শেষ হয়ে সেখানে মধ্যযুগের সূচনা হয়েছিল। তো লক্ষণ সেনের যে দুটো এলাকা ছিল, লক্ষণ সেন কিন্তু খুবই ভালো একজন যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স ছিল 60 বছর, অর্থাৎ 60 ইয়ার্স ওল্ড তিনি থাকতেন তখন তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তিনি তখন ক্ষমতা শুরু করেছিলেন। তো এই কারণে কিছুদিন পরে তিনি বার্ধক্যজনিত কারণে অনেক দুর্বল হয়ে পড়েন। দুর্বল হয়ে তার মূল যে দুটো শাসন জায়গা ছিল, একটা ছিল নদিয়া আর একটা ছিল লক্ষণাবতী, তিনি তখন লক্ষণাবতীতে বসবাস করতেন। তো এই সময় যেটা হয় সেটা হচ্ছে লক্ষণাবতীতে যখন তিনি বসবাস করতেন সেই সময় নদিয়াতে আক্রমণ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এবং সেটা কবে হচ্ছিল জানো? 1204 সালে। এবং লক্ষণ সেন তখন এতই বৃদ্ধ, তিনি কোনো রকমের প্রতিরোধ ছাড়াই সেই জায়গাতে তিনি পরাজিত হন এবং তিনি নদিয়া থেকে পালিয়ে লক্ষণাবতীতে চলে আসেন। এবং এরপরে তিনি আরো 2 বছর 1206 সাল পর্যন্ত তিনি শাসন করেছিলেন লক্ষণাবতীতে, এবং তারপরে 1206 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে তার 2 পুত্র ছিলেন বিশ্বরূপ এবং কেশব সেন। বিশ্বরূপ সেন এবং কেশব সেন তারাও লক্ষণাবতীতে কিছুদিন যদিও শাসন করে থাকে, তাদের শাসনকালটা বেশি দিন টেকেনি, এবং এর ফলে ধরা হয়ে থাকে এই যে 1204 সালে নদিয়া আক্রমণের মধ্য দিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়াটা দখল করেন, এবং তিনি ছিলেন একজন তুর্কি বীর, যেটা আমরা পরে জানবো। এর মাধ্যমে বাংলায় প্রাচীন কাল সমাপ্ত হয়ে মধ্যযুগের শুরু হয়েছিল। তো বন্ধুরা, আমরা এই ক্লাসটাতে ওভারভিউ করে ফেললাম আমাদের প্রাচীন বাংলার যে রাজনৈতিক ইতিহাস ছিল সেটা নিয়ে। তাহলে শেষ হলো আমাদের সেন বংশের আলোচনা। তাহলে প্রথমে আমরা পড়েছি মৌর্য, তারপর পড়েছি গুপ্ত বংশের, তারপর আমরা স্বাধীন গৌড়রাজ্য স্বাধীন বঙ্গরাজ্য সম্পর্কে জেনেছি, তারপর আমরা জেনেছি মাৎস্যন্যায়ের সময় সম্পর্কে, তারপর জেনেছি আমরা পাল রাজাদের সম্পর্কে, সেন রাজাদের সম্পর্কে। তাহলে এই সময়গুলো, এবং আমরা পাল রাজাদের পর সেন রাজাদের আসার আগে যে বাংলায় যে স্বাধীন বংশগুলো গড়ে উঠেছিল সেগুলো সম্পর্কেও আমরা জেনেছি। তাহলে এখন আমরা জানবো শেষে প্রাচীন বাংলার যে সমাজ ব্যবস্থাটা আছে সেই সমাজ ব্যবস্থাটা সম্পর্কে। তো প্রাচীন বাংলার যে সমাজ ব্যবস্থা বলছি রাজনৈতিক শাসন ব্যবস্থা সম্পর্কে। তো তার আগে তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, লক্ষণ সেন
কত বছর বয়সে সিংহাসনে বসেন, 45 নাকি 60? তাহলে তিনি কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন? তাহলে আমরা তাড়াতাড়ি করে আমাকে প্রশ্নের উত্তর দাও, এ নাকি বি? লক্ষণ সেন কি 45 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন নাকি 60 বছর বয়সে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তোমরা উত্তরটা দিয়ে দাও, আমি তাহলে কমেন্টগুলো পড়ছি। আমি দেখছি অলরেডি কমেন্ট আসা শুরু হয়ে গেছে। আসান হাকিম হৃদয় বলেছে আমি রিজয়, ও সরি রিজয় বলছে, আমি রিজয় চট্টগ্রাম থেকে বলছি। হ্যালো রিজয়, থ্যাংক ইউ ক্লাসে আসার জন্য। আচ্ছা তারপর তানভীর বলেছে 60 সালে, একদম ঠিক। শাকিল আহমেদ সাদ বলেছে 60, সুমন সিনহা বলেছে 60, আবু বকর সিদ্দিকী রামিন বলেছে 60, মতে মাইনুল বলেছে 60, একদম ঠিক আছে। যারা 60 বছর উত্তর দিচ্ছ তারা কিন্তু একদম ঠিক। একজন 45 বছর উত্তর দিয়েছ, আমি জানি তুমি কে, তাড়াতাড়ি শিখে নাও যে উত্তরটা হবে 60 বছর বয়সে। লক্ষণ সেন 60 বছর বয়সে তার তিনি সিংহাসনে বসেছিলেন। এই ক্লাসে এখন পর্যন্ত আমাদের সাথে 150 জনের বেশি ক্লাসে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই ক্লাসটা করছো। আচ্ছা তাহলে বন্ধুরা এই অংশের সাথে আমরা শেষ করলাম আমাদের যে রাজনৈতিক আলোচনা সেটা নিয়ে। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দেবে। প্রশ্নটা হচ্ছে আমরা এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রাচীন বাংলার যে শাসন ব্যবস্থাটা ছিল সেটা সম্পর্কে। তো তোমরা যদি এর আগের ক্লাসটা করে থাকো তাহলে তোমরা জানো যে কৌম শাসন ব্যবস্থাটা মৌর্য এবং গুপ্ত এই শাসনের আগে প্রচলিত ছিল। কৌম মানে হচ্ছে তখন বাংলা যে এলাকাটা ছিল বা এই অঞ্চলগুলো অনেকগুলো ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল। কিসে বলতো? ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল এবং এই গোত্রগুলোকে বলা হতো কৌম, এবং এই কারণে এটাকে বলা হতো কৌম সমাজ। এটা আমরা গত ক্লাসে কিন্তু শিখেছি। তো এই কৌম সমাজের যে শাসন ব্যবস্থাটা ছিল সেটা অনেকটা গ্রামে যে পঞ্চায়েত হয় সেই পঞ্চায়েতের মতো, অর্থাৎ পঞ্চায়েতের মতো করে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করত বা তারা কাদের কথা শুনবে সেই রকম একটা দল নির্বাচন করে সেইভাবে তাদের শাসন ব্যবস্থাটা চলতো। তো তারপর যখন কৌম সমাজ অবসান ঘটে মৌর্য শাসন আমল শুরু হয়, সেই মৌর্যদের ক্ষেত্রে, আচ্ছা আমি এটা মুছে দিই, এখনো আমরা প্রাচীন বাংলা পড়ছি, এখনো আমরা মধ্যযুগে যাইনি, তো আমরা এটা মুছে দিই। তো যখন মৌর্যরা ছিল তখন সেখানে চলতো সামন্ত প্রথা। এই যে সামন্ত প্রথার কথা আমি বলছি এটা তোমরা এতক্ষণে সবাই নিশ্চয় বুঝেছো সামন্ত প্রথাটা কাকে বলে। তো সেখানে ছিল কি সামন্ত প্রথা, এবং যেগুলো সামন্ত রাজ্য ছিল তারা নিজেদের যে রাজ্যের শাসনকাল সেটা নিজেরা পরিচালনা করতে পারতো, কিন্তু তারা যে মৌর্য রাজারা ছিল বা মৌর্য যেই সম্রাটরা ছিল সেই সম্রাটদেরকে কর দিত, অর্থাৎ তারা করভুক্ত ছিল। তারা কিছু পরিমাণ কর দেওয়ার বিনিময়ে তারা নিজেদের যে স্বাধীনতাটা সেটা বজায় রেখেছিল। তাহলে আমরা সামন্ত প্রথা জানলাম, এবং তাদের যে বড় বড় এলাকার রাজা সেগুলোকে বলা হতো মহাসামন্ত। মানে বড় অঞ্চলের যদি সামন্ত রাজা হয় তার নামে কি মহাসামন্ত। তারপর যখন এলো গুপ্ত বংশ, গুপ্ত বংশ কিন্তু খুবই সুন্দর করে তাদের শাসন ব্যবস্থা করেছিল, সেটা আমরা বুঝি। প্রথমে তাদের যে পুরো শাসন অঞ্চলটা ছিল সেটাকে তারা অনেকগুলো ছোট ছোট অংশে বিভক্ত করেছিল। প্রত্যেকটা অংশের নাম ছিল ভুক্তি। কি নাম ছিল? ভুক্তি। তারপর প্রত্যেকটা ভুক্তিকে, আর ভুক্তির যে প্রধান ছিলেন তার নাম ছিল উপরিক মহারাজ। কি নাম ছিল বলতো? উপরিক মহারাজ। তো ভুক্তির প্রত্যেকটা তারা তাদের পুরো অঞ্চলটাকে কয়েকটা ছোট ছোট অংশে বিভক্ত করে, প্রত্যেকটা অংশের নাম ভুক্তি। ভুক্তির যে প্রধান তার নাম উপরিক মহারাজ। ভুক্তিগুলোকে তারা আবার কতগুলো বিষয়ে বিভক্ত করে, মানে আরো ছোট ছোট অংশে বিভক্ত করে, সেটার নাম ছিল বিষয়। তারপর প্রত্যেকটা বিষয়কে কতগুলো মণ্ডলে তারা বিভক্ত করেছিল। তারা কতগুলো কিসে বলতো? মণ্ডলে বিভক্ত করেছিল, এবং প্রত্যেকটা মণ্ডলকে তারা কতগুলো বিথিতে বিভক্ত করে, এবং প্রত্যেকটা বিথিকে তারা অনেকগুলো গ্রামে বিভক্ত করে। তোমরা যদি বিথি নামে কোনো বন্ধু থেকে থাকে তাকে এখানে কমেন্ট করতে পারো। বিথি ছিল গুপ্ত শাসন আমলে তাদের একটা শাসন ইউনিটের নাম। আচ্ছা, তো ভুক্তি থেকে কতগুলো বিষয়, বিষয় থেকে কতগুলো মণ্ডল, মণ্ডল থেকে কতগুলো বিথি, বিথি থেকে গ্রাম। তাদের শাসন ব্যবস্থার সবচেয়ে ছোট যে ইউনিট বা একক সেটা ছিল কি? গ্রাম। এখন এখানে একটা মজার ব্যবস্থা আছে, সেটা একটু বলি। বাংলাদেশ, দেখো বাংলাদেশ দেশটাকে কতগুলো বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগগুলোকে জেলায়, জেলাগুলোকে উপজেলায়,
আবার কিছু আমাদের পৌরসভা এবং ইউনিয়ন পরিষদও আছে। তাহলে দেখো আমরা এখন যেভাবে আমাদের শাসন কার্যটা পরিচালনা করছি, সেই 300-350 সালে গুপ্ত রাজারা সেইভাবে কিন্তু তাদের যে অঞ্চলগুলো আছে সেই শাসন ব্যবস্থাটা সেইভাবে করে গড়ে তুলেছিল। তাহলে বুঝতে পারছো তারা তখনও কি পরিমাণ শাসন ব্যবস্থায় অ্যাডভান্সড ছিল। আচ্ছা, তো আমরা জানলাম গুপ্ত রাজাদের সম্পর্কে। এর পরের অংশে আমরা জানবো এখন পাল বা সেন রাজাদের সম্পর্কে। তো তাদের সময় মূলত সেই যে মৌর্য শাসনামলে সামন্ত রাজাদের প্রথাটা ছিল, সেই সামন্ত রাজাদের প্রথাটা কিন্তু অনেকটাই চলে আসছিল। অর্থাৎ তারা পালরা মূলত ছিল কিন্তু রাজতন্ত্র, কিন্তু তাদের সময়ও এই সামন্ত রাজাদের প্রথাটা কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। কিন্তু রাজতন্ত্রের আন্ডারে তাদের একটা ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে কেন্দ্রীয় শাসন। এবং এই কেন্দ্রীয় শাসনভারটা পরিচালনা করত যুবরাজ, অর্থাৎ রাজার যে পুত্র যুবরাজ, সে হচ্ছে রাজার শাসন ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও যুবরাজ কিন্তু কেন্দ্রীয় শাসনটা পরিচালনা করত। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তাদের এই যে কেন্দ্রীয় শাসন, সেটা পরিচালনা করার জন্য খরচ আসতো কোথা থেকে, টাকা পেত তারা কোথায়? এটা পেত তারা আয়করের মাধ্যমে। অর্থাৎ তারা যে শস্যের মাধ্যমে বা উৎপাদিত পণ্য থেকে যে আয়করটা নিত, সেই আয়কর দিয়ে তাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে সেটা পরিচালনা করত। বন্ধুরা, এর মাধ্যমেই আমরা আমাদের শেষ টপিকটাও আলোচনা করে ফেললাম, সেটা হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক শাসন ব্যবস্থা। এখন তাহলে এই ক্লাসটা শেষ করব, তার আগে তোমরা আমাকে একদম সহজ, একদম ছোট শেষ প্রশ্নটার উত্তর দিয়ে দাও। প্রশ্নটা হচ্ছে, গুপ্ত শাসন আমলে সবচেয়ে ছোট শাসন বিভাগ কোনটি ছিল, বিথি নাকি গ্রাম? একদম সহজ প্রশ্ন, এটা 6 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে। এটা শেষ করে তোমরা আমাকে জানাবে কে 6টা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পেরেছো। তারা 6/6 লিখে আমাকে কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ক্লাসের আজকে বেস্ট স্টুডেন্ট ছিলে। তাহলে বন্ধুরা তাড়াতাড়ি উত্তর করো, এ নাকি বি, বিথি নাকি গ্রাম। আমি একটু তাড়াতাড়ি কমেন্টগুলো করে দিই। আচ্ছা, সামিউল ইসলাম, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আইবিএতে। আচ্ছা, অলরেডি উত্তর আসছে। শরীফ হাসান বলছে বি। তারপর তাড়াতাড়ি উত্তর দাও, একদম তাড়াতাড়ি। আচ্ছা, তারপর আরেকজন উত্তর দিয়েছে, মতে মাইনুর, উত্তর দিয়েছো বি। শরীফ হাসান আবার বলেছো বি, এটা আরেকটা শরীফ হোসেন, সে বলেছো বি। আচ্ছা, বি হচ্ছে গ্রাম। সবাই কি এটাতে একমত যে গ্রাম হবে? একদম তাড়াতাড়ি করে বলো। আচ্ছা বন্ধুরা, আমরা আরো দেখতে পাচ্ছি এহসানুল তানভীর বলেছো গ্রাম, থ্যাংক ইউ। ঈশানী চৌধুরী বলেছো গ্রাম, রাফসান মাহমুদ জিসান বলেছো গ্রাম। আচ্ছা ঠিক আছে, এটার উত্তরটা হবে কি বলতো? গ্রাম, একদম ঠিক। এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমার ক্লাসটা এত মনোযোগ দিয়ে করেছো সেই জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি এসএসসি ইতিহাসের 4র্থ অধ্যায়, আর এর আগে আমরা 5ম অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছিলাম। আজকে রাত 9টায় আমার একটা ক্লাস আছে, সেখানে আমরা 6ষ্ঠ অধ্যায় বা মধ্যযুগের যে রাজনৈতিক ইতিহাস আছে সেটা নিয়ে পড়বো। আজকের পুরো দিনটা আমি রেখেছি রাজনৈতিক ইতিহাস নিয়ে পড়াশোনা করার জন্য। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেই ক্লাসটাতেও জয়েন করবে। তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ। তোমাদের সবার সঙ্গে দেখা হবে এর পরের ক্লাসে। বাই বাই।